আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব প্রাথমিক বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় পরিবেশ দূষণ নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। আজকে আমাদের আলোচনার বিষয় মূলত হচ্ছে, দেখো 2 কি বলতেছে, যে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ নিয়ে মূলত আমরা কি করব, এখন আলোচনা করব। তাহলে এই দূষণগুলোর মধ্যে কি কি থাকতে পারে, যেমন হচ্ছে বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণের মাধ্যমে সাধারণত পরিবেশ কি হয়ে যায়, দূষিত হয়। তাহলে এবার বায়ু দূষণ, আসলে বায়ু কিভাবে দূষিত হচ্ছে। তাহলে বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু কি হয়ে যাচ্ছে, দূষিত হচ্ছে। তাহলে এবার যানবাহন ও কলকারখানার ধোঁয়া কি করে, বায়ু দূষণের মূলত প্রধান কারণ। তাহলে বায়ু দূষণের প্রধান কারণ কে, যে মূলত যানবাহন আর কলকারখানার ধোঁয়া। তাহলে গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমেও বায়ু কি হয়, দূষিত হয়। তাহলে যেখানে সেখানে ময়লা ফেলা এবং মলমূত্র ত্যাগের ফলে বাতাসে দুর্গন্ধ ছড়ায় এবং বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। তাহলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এছাড়াও মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ সহ বিভিন্ন রোগে কি হয়ে যাচ্ছে, আক্রান্ত হচ্ছে। তার মানে এগুলো ছিল মূলত হচ্ছে কি, আমার হচ্ছে বায়ু দূষণের কারণ, এবং এর ফলে আমাদের কি কি সৃষ্টি হয়, অর্থাৎ বিভিন্ন রোগ হয়, যেমন ক্যান্সার হয়, শ্বাসজনিত বিভিন্ন রোগ সৃষ্টি হয়। এবার 2 নম্বরে আমাদের হচ্ছে কি দেওয়া আছে, যে পানি দূষণ। তাহলে পানি দূষণ কিভাবে হচ্ছে, যে পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে মূলত কি হয়, পানি দূষিত হয়। তাহলে পয় নিষ্কাশন ও গৃহস্থলী বর্জ্য অথবা কলকারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়। অর্থাৎ তুমি যদি পানিতে কি কি ফেলো, এই পয় নিষ্কাশন বা গৃহস্থলীর বিভিন্ন ধরনের বর্জ্য, শিল্প কারখানার যে ক্ষতিকর বর্জ্য পদার্থ, এগুলো যদি তুমি পানিতে যদি কি করে দাও, ফেলে দাও, তাহলে কি হবে, আমার এই পানি দূষিত হবে। এছাড়াও ময়লা আবর্জনা পানিতে ফেলা, কাপড় ধোয়া ইত্যাদির মাধ্যমেও পানি কি হয়ে যায়, দূষিত হয়। তাহলে পানি দূষণের ফলে জলজ প্রাণীরা কি যাচ্ছে, মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। তাহলে পানি দূষণের কারণে মানুষ কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে এবং বিভিন্ন চর্মরোগে কি হয়, আক্রান্ত হয়। অর্থাৎ যদি পানি দূষিত হয়, তাহলে মানুষের কি হয়, কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ হবে এবং চর্মরোগ কি হবে, সৃষ্টি হবে। এবং দেখো এই পানি দূষণের ফলে দেখো যে যে জলজ প্রাণীগুলো আছে সেগুলোও কিন্তু কি যায়, মারা যায়। এবং কিভাবে দেখো তো, এই যে পানি দূষণ হচ্ছে, এই যে দেখো এখানে গরুকে কি করতেছে, গা ধোয়াচ্ছে, এবং শিল্প কারখানা থেকে বজ্র আসতেছে, এখানে দেখো পরিষ্কাশন আছে, এবার কাপড় চোপড় ধুচ্ছে, থালা বাসন ধুচ্ছে, এই কারণে মূলত পানি কি হয়ে যায়, দূষিত হয়। আর পানি দূষণের কারণে এর মধ্যে যে মাছ বা অন্যান্য যে প্রাণীগুলো আছে সেগুলো কি যাচ্ছে, মারা যাচ্ছে। এবার হচ্ছে মাটি দূষণ। তাহলে মাটি দূষণ ফলে আমাদের কি হয় বলতো, যে বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মিশার ফলে মাটি দূষিত হয়। যে কৃষিকাজে ব্যবহৃত সার বা কীটনাশক, গৃহস্থলী ও হাসপাতালে বজ্র, কলকারখানায় বিভিন্ন রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদির মাধ্যমে মাটি কি হয়, দূষিত হয়। দেখো এই যে একজন কৃষক তার জমিতে কি দিচ্ছে, কীটনাশক দিচ্ছে, এর ফলে কিন্তু মাটি কি হয়ে যাচ্ছে, দূষিত হয়ে যাচ্ছে। তাহলে মাটি দূষণের ফলে জমির উর্বরতা কি হয়ে যায়, নষ্ট হয়, গাছপালা ও পশু পাখি মারা যায়, তাদের বাসস্থান কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তাহলে মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে এবং দূষণ মাটিতে উৎপন্ন ফসল এবং খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষের ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগ কি হয়, আক্রান্ত হয়। এবার দেখো শব্দ দূষণ। তাহলে শব্দ দূষণ কিভাবে সৃষ্টি হয়, যদি আমরা উচ্চ স্বরে কি মাইক বা হর্ন বা অন্য কোনো কিছু বাজতে হয়, তার মানে কি সেটাকে আমরা কি বলি, শব্দ দূষণ। তাহলে শব্দ দূষণ মানুষ এবং জীবজন্তুর স্বাস্থ্যের জন্য কি ক্ষতি সাধন করে। তাহলে বিনা প্রয়োজনে এই যে হর্ন বাজিয়ে বা উচ্চ স্বরে গান বাজিয়ে, লাউড স্পিকার বা মাইক বাজিয়ে মূলত হচ্ছে কি করা হয়, শব্দ দূষণ সৃষ্টি করছে কে, মানুষ। তাহলে কলকারখানায় বড় বড় যন্ত্রপাতি ব্যবহারও শব্দ দূষণ কারণ। তাহলে শব্দ দূষণ মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করছে। তাহলে অবসন্নতা, তারপর হচ্ছে শ্রবণ শক্তি হ্রাস, ঘুমের ব্যাঘাত সৃষ্টি, কর্ম ক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যা শব্দ দূষণের ফলে মূলত কি থাকে, হয়ে থাকে। আমরা যখন আমরা যখন তখন হর্ন না বাজিয়ে এবং উচ্চ শব্দ সৃষ্টি না করে শব্দ দূষণ রোধ করতে পারি। তারা আশা করি এতটুকু বুঝতে পারছি। তাহলে আমরা কিভাবে শব্দ দূষণ রোধ করব, আমরা সবসময় কি করব না, হর্ন বাজাবো না এবং উচ্চ স্বরে কখনো কি করব না, শব্দ সৃষ্টি করব না।
তাহলে এইবার আমাদের আলোচনায় কি বলতেছে দেখো তো, যে নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করতে হবে। এখানে কি থাকবে, বিভিন্ন প্রকার দূষণের নামগুলো থাকবে, দূষণের কারণগুলো থাকবে এবং দূষণের প্রভাবে কি হয় সেটা থাকবে এখানে। তারপরে বলতেছে যে বিভিন্ন প্রকার দূষণের কারণ প্রভাব ছকে লিখবো, হ্যাঁ লিখবো, সবারই সাথে এটা কি করতে হবে, আলোচনা করতে হবে। তো চলো আমরা এই কাজটা একটু কি করি, সম্পূর্ণ করি। তাহলে এই যে আমাদের কাজের উদ্দেশ্য কি, যে বিভিন্ন প্রকার দূষণের কারণ ও তার প্রভাব সম্পর্কে ধারণা অর্জন। 1 ও 2 নং নির্দেশনা অনুসারে নিচের ছকে তৈরি করে বিভিন্ন প্রকার দূষণের কারণ ও প্রভাব লিখলাম। যেমন আমরা প্রথম দূষণ হিসেবে নিতে পারি কি, যে বায়ু দূষণ। এর কারণ কি, বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া, দুর্গন্ধ ইত্যাদির মাধ্যমে কি হয়, সৃষ্টি হয়। প্রভাব কি, যে পৃথিবী তাপমাত্রা বৃদ্ধি, অ্যাসিড বৃষ্টি, তারপরে ফুসফুস ক্যান্সার সৃষ্টি করতে পারে ও শ্বাসজনিত রোগ সৃষ্টি করতে পারে। এবার তারপরে নিলাম হচ্ছে কি পানি দূষণ। তার বিভিন্ন ক্ষতিকর পদার্থ যেমন পয় নিষ্কাশন, গৃহস্থালী বর্জ্য, কলকারখানার ক্ষতি, বজ্র কি পানিতে ফেলা। তাহলে কি হবে, এখানে জলজ প্রাণী মৃত্যু হবে, জলজ খাদ্য শৃঙ্খল নষ্ট হবে এবং কলেরা বা ডায়রিয়া হয়ে যাবে। এবার তারপরে আমরা আর একটা দূষণ পদার্থ হিসেবে নিতে পারি মাটি দূষণ। এর কারণ কি, যে কৃষি কাজে সার ও কীটনাশকের ব্যবহার, গৃহস্থলী ও হাসপাতালে বজ্র ইত্যাদি কি হতে পারে, এগুলোর কারণে মাটি দূষণ হতে পারে। প্রভাব কি, যে জমির উর্বরতা নষ্ট হওয়া, গাছপালা ও পশু পাখি মারা যাওয়া। এবার শব্দ দূষণ কিভাবে হয়, যে গাড়ির হর্ন, লাউড স্পিকার ও মাইক ইত্যাদির মাধ্যমে। তাহলে এর প্রভাব কি, যে মানুষের মানসিক ও শারীরিক সমস্যা সৃষ্টি করে। তারপর হচ্ছে অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস ও ঘুমের কি করে, ব্যাঘাত ঘটায়। তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এবার সহপাঠীদের সঙ্গে যেহেতু আলোচনা করতে বলছে, তাহলে সহপাঠীরা দুটি দলে ভাগ হয়ে দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে কি করলাম, আলোচনা করলাম। এইবার দেখো আমরা নিচে যদি আসি, আমাদের এখানে কি বলতেছে, যে পরিবেশ সংরক্ষণ। তাহলে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে মূলত হচ্ছে পরিবেশ সংরক্ষণ। তাহলে প্রশ্ন এখানে কি বলতেছে, যে আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি। তাহলে পরিবেশ সংরক্ষণের জন্য আমরা যা করব, কি করব, যে নিচের ছকের মতো করে একটা ছক তৈরি করব, যে আমরা কি করতে পারি সেই বিষয়গুলো এখানে থাকবে। তারপরে আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি তার একটি তালিকা ছকে আমরা তৈরি করব এবং কাজটি সহপাঠীদের সঙ্গে কি করতে হবে, আলোচনা করতে হবে। তো চলো আমরা এই কাজের সমাধান দেখি, যে পরিবেশ সংরক্ষণের জন্য আমরা যা করব। তাহলে আমাদের কাজের উদ্দেশ্য কি, পরিবেশ সংরক্ষণের উপায়গুলো মূলত হচ্ছে জানা। তাহলে 1 ও 2 নং নির্দেশনা অনুসারে নিচের ছকে আমরা যেভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি তার একটি তালিকা তৈরি করলাম। অর্থাৎ আমরা কি করতে পারি। তাহলে 1 নম্বরে আমরা বলতে পারি, যে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না। তারপর হচ্ছে মল ত্যাগের জন্য স্যানিটারি ল্যাট্রিন কি করব, ল্যাট্রিন আমরা ব্যবহার করব। তারপরে গৃহস্থালীর বর্জ্য একটি নির্দিষ্ট স্থানে ফেলে মাটি চাপা দিব। এবার সহপাঠীদের সঙ্গে যেহেতু আলোচনা করতে বলছে, যে সহপাঠীরা দুটি দলে ভাগ হয়ে পরিবেশ সংরক্ষণে আমাদের করণীয় বিষয়গুলোকে কি করলাম, আলোচনা করলাম। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা যদি নিচে আসি, অর্থাৎ একদম সংক্ষেপে আমরা কি বলতে পারি বলতো, যে বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারি। কাজ শেষে বাতি নিভিয়ে রেখে আমরা বিদ্যুৎ অপচয় কি করতে পারি, রোধ করতে পারি। গাড়িতে চড়ার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। আবার একইভাবে পরিবেশ দূষণকেও আমরা কি করতে পারি, রোধ করতে পারি। তাহলে প্রাকৃতিক সম্পদ ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে বা রিসাইকেল করেও আমরা কি করতে পারি, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। অর্থাৎ রিসাইকেল মানে হচ্ছে তুমি কোনো একটা জিনিস মনে করো নষ্ট হয়ে গেল, একে আবার পুনরায় ব্যবহার করাকে আমরা কি বলি, রিসাইকেল। তাহলে কারখানার বজ্র ও রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদি পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করতে পারি। মাটি, পুকুর বা নদীতে ময়লা ফেলা থেকে বিরত থাকতে পারি। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে এবং গাছপালা লাগিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে মূলত হচ্ছে জনসচেতনতা কি করা, বৃদ্ধি করা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আমি পরবর্তী ভিডিওতে মূলত এখানে তোমাদের যে অনুশীলনী, এই যে সঠিক উত্তরের টিক দেওয়া এবং সংক্ষিপ্ত প্রশ্ন আর যে রচনামূলক প্রশ্নগুলো রয়েছে, আমি এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।